প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা গত বছরের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এই প্রশ্নপত্রে অনেকগুলো কমন আসবে এই বছর, কারণ এই বছরের 50 নম্বরের পরীক্ষা। তো প্রশ্নের টাইপটা একই থাকবে, শুধু ভলিউমটা বেড়ে যাবে, যেহেতু 50 নম্বরের দ্বিগুণ প্রশ্ন হবে তোমাদের। এবং এখান থেকে যে প্রশ্নগুলো গত বছর পড়েছিল, তো সেই প্রশ্নগুলো এই বছর অনেক হুবহু কমন প্রশ্ন পড়বে। তো এখান থেকে তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো বিভাগ কতে দেখো, ভৌত বিজ্ঞান 13 নম্বর এবং জীববিজ্ঞান 12 নম্বর। প্রথমে কি বলেছে দেখো, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে? বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত মেরু আকর্ষণ সমমেরু বিকর্ষণ করে। এক্স রে করতে তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। এরোপ্লেন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয় সেটা তোমাদের লিখতে হবে। তারপরে বলেছে দেখো, বিমানন শব্দটি সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, ডিজেল। এখানে ডিজেল হবে, যেহেতু এটা অপচলিত শক্তি, প্রচলিত শক্তি। হাত ঘড়ি, বোতাম, সেল, তাহলে গাড়ির ব্যাটারি এটা সেকেন্ডারি সেল হবে। চৌম্বক পদার্থের উদাহরণ কি হবে? নিকেল। এবং পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে জোয়ার ভাটা শক্তি, হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। এরপরে দেখো, ভৌতবিজ্ঞানের পরের পেজে কি বলেছে, চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে বেশি? দুই মেরুতে। তা কিভাবে প্রমাণ করবে? না কিছু লোহার গুঁড়ো নিয়ে যদি চুম্বকের কাছে স্পর্শ করা যায় দুই মেরুতে, লোহার গুঁড়োগুলো বেশি আটকে যাবে। তড়িৎ চুম্বক কাকে বলে এবং দুটি যন্ত্রের নাম করো যার মধ্যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তো তোমরা এটা প্রত্যেকেই জানো, তড়িৎ চুম্বক কোথায় কোথায় থাকে, বিভিন্ন যন্ত্রপাতিতে। ঠিক আছে। ইলেকট্রিক ইস্ত্রি এবং ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে কোন কিভাবে তড়িৎ প্রবাহ এবং আলো সৃষ্টি করে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপর বলেছে দেখো, এলইডি কি এবং তড়িতের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। তো তড়িতের সুপরিবাহী পদার্থ বলতে যারা গলিত দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তো তড়িতের সুপরিবাহী দুটো পদার্থের নাম হচ্ছে কি, লোহা, নিকেল, কোবাল্ট। ঠিক আছে। এটা চুম্বক এতেও হবে, তোমরা তামাও হবে, তড়িৎ পরিবহন করতে পারে। তারপরে বলেছে দেখো, 7 দাগের প্রশ্নপত্র কি বলেছে, 3 নম্বরে একটা করতে হবে। তো একটা এক্সও একটা তলে আলোক রশ্মি প্রতিফলিত চিত্র অঙ্কন করো এবং অভিলম্ব আপাতন কোণ প্রতিফলন কোণ। যে তোমাদের বইতে যে একটা চিত্র ছিল, তো সেখান থেকে অভিলম্ব আপাতন কোণ ও প্রতিসরণ কোণ সেগুলো লিখতে হবে। তারপরে যে প্রতিসরণ বলতে কি বোঝো এবং বর্ণালী কাকে বলে ব্যাখ্যা করো। এরপরে আমরা জীবন বিজ্ঞানে চলে আসি। জীবন বিজ্ঞানে কি প্রশ্নপত্র দেখো, স্কুইডের স্নায়ুকোষে ব্যাসে মানুষের স্নায়ুকোষে ব্যাসের তুলনায় কত গুণ হয়? এবং সূর্যের তাপ ও আলো কম হলে কোন প্রাণীর শীত ঘুম চলে যায়? তারপরে ড্যাশ পূরণ, ড্যাশ বেশি থাকলে চামড়া কালো হয় এবং রঞ্জক পদার্থ অতি বেগুনি রশ্মিকে শুষে নেয়। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, ম্যাগনেটাইট এদের মধ্যে কি হবে এবং তড়িৎ উৎপাদন প্রাণীর নাম এর মধ্যে কোনটা? জেলিফিশ হচ্ছে তড়িৎ উৎপাদন করতে পারে। ঠিক আছে। আর ম্যাগনেটাইট এদের মধ্যে কোনটা হবে? সেটা পায়রার মস্তিষ্ক, এটা তোমাদের দেখতে হবে। এরপরে দেখো 2 নম্বর কি বলেছে, 2 নম্বরের প্রশ্নপত্র, এদের মধ্যে মিদগত কাণ্ড, রূপান্তরিত বায়বীয় এবং রূপান্তরিত অর্ধবায়বীয় রূপে চিহ্নিত করো। আলু স্ফীতকণ্ড, বেলে শাখাকণ্ডক এবং কুমড়ো আকর্ষক, কচুরিপানা খর্বকাণ্ড, এগুলো দিতে হবে। তারপরে অথবা দিয়েছে দেখো, স্থানিক মূল, অস্থানিক মূল দেখা যায় ধান, আম, পাথরকুচি, ডাঁটাশাক। জৈব শক্তিকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়েছে কেন? কারণ ব্যাখ্যা করো। পেট্রোলিয়াম এবং কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? এর কারণ ব্যাখ্যা করতে বলেছে। 6 দাগে কি বলেছে দেখো, একটি অঙ্কুরিত মটর বীজের নিম্নলিখিত অংশের অবস্থান কাজ লেখো, যেমন বীজত্বক, ডিম্বকরন্ধ্র, ভ্রূণমুকুল প্রভৃতি। একটি কোষ মধ্যস্থ দ্রবণের পরিপ্রেক্ষিতে কোন দ্রবণে হাইপোটনিক ও হাইপারটনিক বলা হয়? সমুদ্রের মাছ কিভাবে দেহের জলে পরিমাণ স্বাভাবিক রাখে সেটা লিখতে বলেছে। তো তোমরা এই হচ্ছে প্রশ্নপত্র প্র্যাকটিস করো এখান থেকে, এবং যেগুলো অ্যান্সার পারবে না আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই তার অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেবো। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।